শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে নোয়াখালী ৪ উপজেলার বিভিন্ন এলাকা এখনো জলমগ্ন। জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দাদেরও। এছাড়া নদীর পানি বেড়ে খাগড়াছড়ির দীঘিনালায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কখনো ভারী, কখনো বা হালকা বৃষ্টি। ৩ দিন ধরে জলাবদ্ধ নোয়াখালী শহরের বেশিরভাগ এলাকা। বৃষ্টির পানিতে তলিয়েছে সড়ক, পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও। দুর্ভোগে নাকাল শহরবাসী। সরকারি বিভিন্ন দপ্তরের নিচতলাও ভাসছে পানিতে। সদর ছাড়াও কোম্পানিগঞ্জ, সুবর্ণচর, মাইজদি ও কবিরহাটের বিভিন্ন এলাকাও জলমগ্ন। বৈরী আবহাওয়ার কারণে জেলায় সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধ রয়েছে পাঠদান ও পরীক্ষা। 10 ফুটের সামনে এই অবস্থা পানি, দেখেন তাহলে আর গ্রামবাসী কি অবস্থা। আমরা বহুত সমস্যায় আছি। নোয়াখালীতে যে খাল আছে, খাল থেকে পানি নামতেছে না, রাস্তাঘাট সবগুলো পানির নিচে আছে, মানুষ অনেক জনদুর্ভোগের মধ্যে আছে। টানা বর্ষণে কুমিল্লার ঠাকুরপাড়া, বাগিচাগাঁও, বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন এলাকার সড়ক এখনও পানিতে নিমজ্জিত। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন স্থানীয়রা। ড্রেনে অনেক ময়লা জমা থাকে, ড্রেন চিকন। এখন এই আমার পিছনে দেখা যাচ্ছে ড্রেনটা হচ্ছে, আজকে 15 দিন ড্রেনের কাজ বন্ধ। প্রশাসনের উচিত উন্নত মানের পানি নিষ্কাশন ব্যবস্থা করা এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্ব মুহূর্তেই যাতে আমরা সেটার প্রস্তুতি নিতে পারি সেটার দিকে সর্বোচ্চ খেয়াল রাখা। খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর পানি বেড়ে মেরুং ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। স্টিল ব্রিজে পানি ওঠায় মেরুং লংদু সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন অনেকে। এদিকে অতি বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় বান্দরবনের লামায় পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আমাদের এখানে প্রতি বছর বর্ষার শুরুতে এরকম 4-5 বার পানিতে রাস্তাটা ডুবে যায়। ব্রিজের রাস্তার উপর পানি উঠে গেছে, হাঁটুর উপরে। আমাদের গাড়ি নিয়ে গেলে গাড়ি ইঞ্জিন ডুবে যায়, ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে। এখানে প্রায় 32টা পরিবারের প্রায় 140 জন মানুষের মতো আশ্রয় গ্রহণ করেছে এবং তাদেরকে আমরা গতকাল রাত পর্যন্ত রান্না করা খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছি। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবর জেনে নিতে সহকর্মীদের কাছে যেতে চাই। শুরুতেই আরিফুর রহমানের কাছে যাচ্ছি। পরশুরাম এলাকায় আছেন তিনি। আরিফ, আপনি তো সকাল থেকেই দুর্গত এলাকায় রয়েছেন। কোন কোন এলাকায় দুর্ভোগ সবচেয়ে বেশি চোখে পড়ল? শাওন, আমি আছি এই মুহূর্তে ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী যেটি হচ্ছে দুর্গাপুর। আমি সেই এলাকায় গিয়েছি। এখানকার পানির যে অবস্থাটি সেটি আপনাকে আমি এখন দেখানোর চেষ্টা করছি, কারণ আমি আছি একটি ইঞ্জিন চালিত নৌকার উপর। এখান থেকে যে দৃশ্যটি খুব সহজে দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে এখানে পানি আর পানি। আপনি দেখছেন যে বিস্তীর্ণ এই এলাকা জুড়ে যেটি হচ্ছে যে শুধুমাত্র হচ্ছে যে এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর 21টি স্থানে বাঁধ ভেঙেছে। বাঁধ ভেঙে আমরা সর্বশেষ জেলা প্রশাসনের কাছ থেকে যেটি জেনেছি 100টি গ্রাম প্লাবিত হয়েছে। তবে লোকালয়ে যেভাবে এখনো ক্ষিপ্র গতিতে পানি ঢুকছে, এভাবে হয়তো রাতের মধ্যে আরো নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সকল এলাকাগুলোতে এখনো ত্রাণ পৌঁছেনি সে সকল এলাকাগুলোতে কিন্তু ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে ফেনীর জেলা প্রশাসন। অন্যদিকে হচ্ছে আমরা দেখেছি যে এতে যে রাজেশপুর এবং জয়পুর, ফুলগাজীর ঘুনিয়ামুড়া এই সকল এলাকাগুলোতে আসলে গিয়ে আমরা যেটি দেখেছি পুলিশ সহ বিজিবি, সেনাবাহিনী সে সকল এলাকাগুলোতে খাবার পৌঁছে দিচ্ছেন, শুকনো খাবার দিচ্ছেন। আপনি দেখছেন যে এখানকার ফুলগাজী এখন পরশুরামের যে চিত্রটি সে চিত্রটি। তবে এখানকার বাসিন্দারা যেটি বলেছেন যে তারা কোনো ধরনের ত্রাণ চায় না, তারা চায় যে বাঁধের একটি স্থায়ী সমাধান। এবার যে 7,340 কোটি টাকা যে নেওয়া হয়েছে সেই প্রকল্পটি যদি ভালোভাবে যদি বাস্তবায়ন করা হয় তাহলে হয়তো তারা এরকম বন্যার কবল থেকে রক্ষা পাবে। শাওন। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফুলগাজী এলাকায় রয়েছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। এবার একটু তার কাছে যেতে চাই। রবিন, এই মুহূর্তের বন্যা পরিস্থিতি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। দুর্ভোগ কতটা পৌঁছেছে?
চরম দুর্ভোগ এবং ক্রমাগতই যতই সময় গড়াচ্ছে ততই আসলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। শাওন, আমি যেখানটা রয়েছি এটি একেবারে ফেনী শহর থেকে 4 কিলোমিটার, মাত্র 4 কিলোমিটার দূরত্বের ফুলগাজী প্রবেশ মুখেই বলা চলে, যে জায়গাটায় আসলে দিনের শুরুতেও পানি ছিল না, কিন্তু যতই বেলা গড়াচ্ছে ততই সেই অঞ্চল প্লাবিত হচ্ছে। এরকমটি নতুন নতুন এলাকা আসলে প্লাবিত হচ্ছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ারও কিছু অংশ, ইতিমধ্যেই প্রায় 50টির মতো গ্রাম একেবারেই প্লাবিত হয়েছে এই 3 উপজেলায়, এবং এই অঞ্চলে মানুষ নিজেদের আশ্রয়ের খোঁজে আসলে ছুটছেন। খানিকটা উঁচু বাড়ি, উঁচু স্থান এবং আশপাশের প্রতিবেশীর যে উঁচু বাড়িটা রয়েছে সেখানটায় একেবারে সম্মিলিতভাবে সবাই সবার মতো করে নিজেদের আয়োজনটা করে নেওয়ার চেষ্টাটুকু করছেন, রক্ষা করার চেষ্টা করছেন। গবাদি পশু, হাঁস মুরগি সেসব নিয়ে ছুটছেন উঁচু সুরক্ষিত স্থানে। আর সে সঙ্গে রাত কিভাবে যাপন হচ্ছে গত কয়েকদিন ধরে, মঙ্গলবার রাত থেকে, সেটি আসলে বলা মুশকিল। এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের তরফ থেকে কিংবা স্থানীয় উদ্যোগে যেই আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেই সব জায়গায় আশ্রয় নিচ্ছেন মানুষ। নতুন করে শঙ্কা জাগছে সাধারণের, যেসব এলাকা এতদিন প্লাবিত ছিল না, যেহেতু টানা ধারাবাহিকভাবে অব্যাহতভাবে বলা চলে এই পানি আসছে বা প্রাণীর সেই প্লাবনের শিকার হচ্ছে নতুন নতুন অঞ্চল, সেই কারণে সেই সংখ্যাটা যাচ্ছে যে শহর সংলগ্ন এলাকাগুলো ইতিমধ্যেই প্লাবনের শিকার হচ্ছেন। কখন না শহরে ফেনী জেলার মূল যে শহর বা সদর ফেনী উপজেলা, সেইখানটায় কখন প্লাবনের এই পানি পৌঁছে যায় সেই সংখ্যাটা করছেন। গতবারের অভিজ্ঞতা থেকে মানুষ আসলে ভয়ের বা আতঙ্কের মধ্য দিয়েই সময়টা পার করছেন, কারণ গতবার যে ভয়াবহ বন্যার শিকার হয়েছেন ঠিক একই রকম পরিস্থিতির কারণে, অর্থাৎ উজানের সেই পানি, কুমিল্লার সেই ত্রিপুরা সংলগ্ন সেইখান থেকে যে পানি নেমে আসা, সেই পানির প্রভাবে এই পুরো ফেনী জেলায় একেবারে যেভাবে তলিয়ে যাওয়ার মতো পরিস্থিতি, ঠিক একই রকম পরিস্থিতির সংখ্যাটা করছেন, যেহেতু এখনও অব্যাহত রয়েছে এই পানি আসাটা। যেটা বলছিলাম যে ফেনী ফুলগাজী যে সংযোগ সড়কটি রয়েছে, ফেনী ফুলগাজী পরশুরাম বিলোনিয়া স্থলবন্দর, সেই সড়কের বিভিন্ন স্থানে আসলে নতুন করে পানি আসছে। পানি এমনভাবে আসছে যে সেখান দিয়ে আসলে যান চলাচল করার মতো কোনো উপায় নেই। এর ফলে যেটি হচ্ছে যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, এবং সেই সঙ্গে ইতিমধ্যেই ফুলগাজী উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কেননা একটি সাবস্টেশন যেটি একেবারে ফেনী ফুলগাজী সড়ক সংলগ্ন সেখানেও পানি প্রবেশ করেছে, যার ফলে বিদ্যুৎ উৎপাদনটা সম্ভব হচ্ছে না। সেই বিগত দিনের অভিজ্ঞতাটাই তৈরি হচ্ছে নতুন করে, যে একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। সেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে কিন্তু মোবাইল সংযোগও বিচ্ছিন্ন হয়ে যাবে, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, যার ফলে একেবারে যোগাযোগ বিচ্ছিন্নতা তৈরি হবে পুরো 3টি উপজেলা, অর্থাৎ ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া। সকলের প্রত্যাশা এই পরিস্থিতির উন্নতি ঘটবে এবং যে ভাঙা বাঁধ দিয়ে আসলে পানি প্রবেশ করছে সেটি হয়তো বা খানিকটা হ্রাস পাবে গতি, যার ফলে রক্ষা পাবে নতুন এলাকা প্লাবনের শিকার হতে। এবং দাবি একটাই, এখন এই মুহূর্তটায় তাদেরকে উদ্ধার করা, উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখা, ত্রাণ সহায়তা দেওয়া এবং নিশ্চয়ই দীর্ঘস্থায়ীভাবে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, সেই দাবিটা। শাওন, নিশ্চয়ই রবিন, সেই প্রত্যাশাই করছি দ্রুত এই পরিস্থিতির পরিত্রাণ হোক সবার জন্য। অনেক ধন্যবাদ রবিন আপনাকে। নেপাল চীন সীমান্ত এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড়ি ঢলের তোড়ে ভেসে গেছে মৈত্রী সেতু। এই ঘটনায় নিখোঁজ অন্তত 18 জন। নেপালে নতুন করে প্লাবিত হয়েছে আরও 5টি এলাকা। সবচেয়ে ক্ষতি হয়েছে রাসুয়া জেলায়, এখন পর্যন্ত প্রাণ গেছে 8 জনের। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন নেপালের প্রধানমন্ত্রী। সর্বোচ্চ প্রচেষ্টায় উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল চীন সীমান্ত অঞ্চল। বিভিন্ন স্থান থেকে বন্যার পানি সরে যেতেই স্পষ্ট হয় ক্ষয়ক্ষতির চিত্র। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, গেল কয়েকদিন ধরেই পানি বাড়ছিল দেশটির ভূতেকোশি নদীতে। এর পাশাপাশি টানা বৃষ্টিতে সৃষ্টি হয় পাহাড়ি ঢল, ফলে দেখা দেয় আকস্মিক বন্যা। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সবচেয়ে ক্ষতি হয়েছে নেপালের রাসুয়া জেলায়। পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে গেছে সেতু, তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অন্তত 5টি এলাকার সাথে। কর্তৃপক্ষ বলছে, বন্যায় নেপাল চীন সীমান্তবর্তী মৈত্রী সেতু ভেসে গেছে। দুর্ঘটনার সময় সেতুটিতে অন্তত 15টি যানবাহন ছিল, যাতে কর্তৃপক্ষ বলছে বন্যায় নেপাল চীন সীমান্তবর্তী মৈত্রী সেতু ভেসে গেছে। দুর্ঘটনার সময় সেতুটিতে অন্তত 15টি যানবাহন ছিল, যাতে প্রাণ গেছে নেপাল চীন সহ বেশ কয়েকটি দেশের নাগরিকের। এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যরাও যোগ দিয়েছে উদ্ধার কাজে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এদিকে এখনও উন্নতি হয়নি ভারতের হিমাচল প্রদেশের বন্যা পরিস্থিতির। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় 15%। 11টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার 68.45%। গত বছর ছিল 83% বেশি। এছাড়া প্রায় অর্ধ লাখ কমে এবার জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান গত বছর ছিল 51, এবার তা বেড়ে হয়েছে 134টি। সারা দেশে গণিতে অকৃতকার্যের সংখ্যা বেশি। সংশ্লিষ্টরা বলছেন, ফুলিয়ে ফাঁপিয়ে নয়, শিক্ষার্থীদের যৌক্তিক নম্বর প্রদানের কারণে এই অবস্থা। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মনে করে যে সরকারি আসুক, তারা শিক্ষা ব্যবস্থায় যথাযথ মেধার মূল্যায়নের ধারাবাহিকতা বজায় রাখবে। এসএসসি ও সমমান ফল প্রকাশ উপলক্ষে এবার নেই আড়ম্বর অনুষ্ঠান। 11টি বোর্ড স্ব ব্যবস্থায় ফল প্রকাশ করে। তবে রাজধানীর বকশীবাজারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফলাফলের সার্বিক বিষয় তুলে ধরেন। এই অভিযাত্রায় আপনারা আমাদের সঙ্গে ছিলেন। এবার পাশের হার কমেছে 14.59%। জিপিএ 5 কমেছে 43,126 জন। এছাড়াও একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন প্রতিষ্ঠান বেড়েছে 83টি। এর আগে 2024 সালে শতভাগ পাশ করেছিল 2,968টি প্রতিষ্ঠানে। এবার প্রায় 2,000 শিক্ষা প্রতিষ্ঠান কমেছে। শতভাগ পাশ করেছে মাত্র 984টি প্রতিষ্ঠানে। তবে সার্বিক ফলাফলে বরাবরের মতো এবারও এগিয়ে মেয়েরা। এবছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী 3.79 অর্থাৎ প্রায় 4% বেশি পাশ করেছে এবং 8,200 জন ছাত্রী বেশি সংখ্যায় জিপিএ পেয়েছে ছেলেদের তুলনায়। রাজশাহী বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি 77.63%। জিপিএ 5 22,327। এছাড়া যশোর বোর্ডে পাশের হার 73.69%। জিপিএ 5 পেয়েছে 15,410 জন। ঢাকায় পাশের হার 67.51% এবং সবচাইতে জিপিএ 5 পেয়েছে এই ঢাকা বোর্ডে 37,068 জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার 68.09%। জিপিএ 5 মিলেছে 9,066 জন শিক্ষার্থীর। কারিগরি বোর্ডে পাশের হার 73.63%। জিপিএ 5 পেয়েছেন 4,948 জন শিক্ষার্থী। আর সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে বরিশাল বোর্ডে, প্রায় 44%। এই ধারণার একটা গ্রাউন্ড লেভেল হিসাবে এই পরিসংখ্যানগুলো হয়তো কাজে লাগতে পারে। আমার মনে হয় এটির ক্ষেত্রে সরকার মনোযোগী হবেন, এটাকে উন্নয়ন ঘটানোর, এখান থেকে সামনের দিকে যাওয়ার। সারা দেশে গেল 15 বছরের তুলনায় অকৃতকার্যের সংখ্যা এবছর কেন এত বাড়ল? ওরকম কোনো লক্ষ্য নিয়ে টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করবো, কি জিপিএ এরকম কমাবো, কি বাড়াবো, এরকম কোনো টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করি। যা প্রাপ্য নয় তা দেবেন না, এইভাবে অর্থাৎ মূল্যায়ন পর্বটিও যা হয় যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। বিদেশের 8 কেন্দ্রে অংশ নেয় 427 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 373 জন। এবছর পুনর্নিরীক্ষণের জন্য 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। এবছর আমরা পুনর্নিরীক্ষণের জন্য একটু সময় রেখেছি। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। দর্শকের সাথে সব খবর থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন সংক্রান্ত সব কাজ শেষ করার নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। পাশাপাশি জুলাই ঘোষণাপত্রে চূড়ান্ত মতামত জানিয়ে সরকারকে পাঠিয়েছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষ দ্রুত নির্বাচিত সংসদ দেখতে চায়। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার জানান, তারা সরকারের ভোটের সময়সীমা নিয়ে আস্থাশীল থাকলেও যেন তেন নির্বাচন চায় না। জুলাই অভ্যুত্থানে রাজধানী সহ সারা দেশে নিপীড়নের শিকার হন বহু সাংবাদিক। শুধু জুলাই আগস্টেই মারা যায় 5 জন। এছাড়া বিগত 15 বছরে সাংবাদিক নির্যাতনের তালিকাটাও দীর্ঘ। ভয়াবহ সেই স্মৃতি ছবির ফ্রেমে তুলে ধরেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ। জাতীয় প্রেস ক্লাবে তা ঘুরে দেখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন দলের রাজনীতিকরা। পরে তারা যোগ দেন আলোচনা সভায়, যেখানে ফ্যাসিবাদী আমলের নানা নিপীড়নের কথা তুলে ধরেন বক্তারা। এর মাঝে কথা লড়াই হয় বিএনপি আর জামাতের সেক্রেটারির মধ্যে। আমরা বক্তৃতার সময় বলবো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর কাজের সময় আসলে দেখা যাবে যে না, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাব। এটা তো আমাদের আত্মপর্যালোচনার সময় এসেছে এখন। ফলে
নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজমের কালো থাবা কিন্তু বিদায় নেয়নি। রিফাইন্ড আওয়ামী লীগ নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। বলে আমরা ইলেকশন চাই, কিন্তু আমরা জেনে তো ইলেকশন চাই না। দলের চেয়ে যে দেশ বড়, এটাতে আমরা বিশ্বাস করি। আমরা খুব সোজা কথায় বিশ্বাস করি একটা লিবারেল ডেমোক্রেসিতে। নির্বাচন তো এই দেশের মানুষ চায়, নির্বাচন জন্য মানুষ প্রাণ দিয়েছে তো, কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব কথা বলেন নির্বাচন আয়োজনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা নিয়ে। আমি আজকে ডক্টর প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, অ্যান্ড ইট ডিজার্ভস থ্যাঙ্কস ফর দ্যাট। আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। নির্বাচন পিছিয়ে গেলে দেশে অশুভ শক্তির উত্থানের আশঙ্কা করেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। যারা মনে করছেন যে এইভাবে নির্বাচন করা যাবে না, তারাও দেখবেন এইভাবে যদি নির্বাচন না করি তাহলে যেই অবস্থা আসবে, যেই ভাব তৈরি হবে, সেই ভাবের মধ্যে রাজনীতি করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ও সীমান্তে পুশিন নিয়ে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন নেতারা। অনুষ্ঠানে নিহত সাংবাদিকদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশ গড়ার বার্তা নিয়ে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 10ম দিনে মাগুরা ও নড়াইলে পথসভা করে দলটি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন। যে কোনো দেশের আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উদযাপনে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির 10ম দিনে মাগুরায়। যাত্রাপথে ছোট বড় সবার সাথে কুশলাদি বিনিময় করেন এনসিপির নেতারা। সে সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় মাগুরার বিভিন্ন এলাকা। তাদের এই উদ্যোগে জনগণের সমর্থন রয়েছে বলেও জানান দলীয় নেতারা। বলেন, সুনামের পাশাপাশি সীমাবদ্ধতা নিয়েও কথা বলছে জনগণ, যা এতদিন কোনো রাজনৈতিক দলের সাথেই ভাগাভাগি করতে পারেননি তারা। ছাদের উপরে বারান্দা থেকে জানালা থেকে আমাদেরকে ওয়েভ করছেন, শুভকামনা জানাচ্ছেন। কারো কারো সাথে আমরা একটু রাস্তার পাশে গিয়ে হাত মেলাতে পারছি, এবং তখন যে উচ্ছ্বাস, সেটা আসলে আমাদের জন্য খুবই খুবই অর্থবহ। মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি, মানুষ যুক্ত হচ্ছে আমাদের সাথে, এবং মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে, জানতে চাচ্ছে বিভিন্ন বিষয়, এবং এনসিপির তারা আমাদের ভালো কাজগুলোকে যেমন এপ্রিসিয়েট করছে, একই সাথে সাথে আমাদের নানান সীমাবদ্ধতা নিয়েও কিন্তু কথা বলছে ফ্রিলি। পদযাত্রা শেষে জেলার আসাদুজ্জামান সড়কে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে। যে দেশের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে। আমাদের বাংলাদেশে যে সংকটগুলো চলমান আছে গণ অভ্যুত্থানের পরেও, যে আমরা একটি নতুন সংবিধানের জন্য এখনো কাজ করতে পারছি না। সরকার 3 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। 3 আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই, এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। বিকেলে মাগুরার পদযাত্রা শেষে এনসিপির নেতারা যান নড়াইলে। 11তম দিনে দলটি পদযাত্রা করবে যশোর ও সাতক্ষীরা এলাকায়। লামিয়া তিথি, যমুনা নিউজ, নড়াইল। আপিল বিভাগে কর্মে জ্যেষ্ঠতায় বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তবে 2 জন না 1 জনের মধ্য থেকে এ নিয়ে আরও আলোচনা চলবে। এই বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এ নিয়ে দ্বিমত নেই কোনো দলের। জরুরি অবস্থা
ব্যবস্থার বিধান নিয়েও আলোচনা হয় আজকের কমিশন বৈঠকে। কমিশন সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, দলগুলোর সাথে দ্রুততম সময়ে ঐকমত্য তৈরির মধ্য দিয়ে জুলাই সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য। সকালে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের ধারাবাহিক আলোচনার সূচনা বক্তব্যে কথা বলেন তিনি। সংস্কার নিয়ে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 11তম দিনের বৈঠক এটি। এতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। দিনের শুরুতে প্রধান বিচারপতি নিয়োগ ইস্যুতে আলোচনা হয়। পরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, উপদেষ্টা পরিষদের কাঠামো, এখতিয়ার, সময়সীমা সহ নানা ইস্যুতে নিজেদের মতামত দেন দলের নেতারা। আলোচনা হয়েছে জরুরি অবস্থা নিয়েও। কোনোভাবেই তা যেন রাজনৈতিক হাতিয়ার না হয় এ নিয়ে একমত আছে দলগুলোর মধ্যে। তবে এ নিয়ে আরও বিস্তর আলোচনার দরকার আছে বলে জানায় বেশিরভাগ দল। সকলকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা। আমরা বারবার বলেছি যে আমাদের লক্ষ্য হচ্ছে এই জুলাই মাসের মধ্যেই যেন আমরা এই কাজ সম্পন্ন করতে পারি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিচারপতির প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা, সেগুলি নিয়ে অতীতে আলোচনা হয়েছে। ফলে আমি আশা করছি এখন এগুলো নিষ্পত্তির দিকে অগ্রসর হওয়ার জন্য কিভাবে আগানো যায় সেটাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী 4 আগস্ট। এর আগে অভিযোগ গঠনের শুনানি ঘিরে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দোষ স্বীকার করে তিনি রাজসাক্ষী হন। ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেন চৌধুরী মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 1 জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করেন। পরে 7 জুলাই শুনানি করেন শেখ হাসিনার ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। সেদিন শেখ হাসিনাকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান তিনি। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন। তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। সুতরাং তিনি পরবর্তীতে এই আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কারা তাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। সুতরাং তিনি পরবর্তীতে এই আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কারা তাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবেন। লোহিত সাগরে অভিযানের পর ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার রাজধানী তেল আবিব লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া হয় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের পরপরই সতর্কতা সাইরেন বেজে ওঠে জেরুজালেম, তেল আবিব সহ একাধিক অঞ্চলে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি শুরু করেন সাধারণ ইসরায়েলিরা। তবে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিতের দাবি করেছে আইডিএফ। আবারও স্বাগত, দেখছেন সব খবর। শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব 1-এর একটি দল। এ সময় তাদের কাছে থাকা বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। সকালে উত্তরা র্যাব 1-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির উপ অধিনায়ক জাকিউল করিম বলেন, সন্ত্রাসী মোজাম্মেলের এই চক্রটি রাজধানীর বাড্ডা এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। শুধু তাই নয়, অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই কার্যক্রম পরিচালনা করে তারা। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক হত্যা অস্ত্র মামলা রয়েছে বলেও জানায় সংস্থাটি। রাজধানীর বাড্ডা থানাধীন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা হতে আমরা অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ মোজাম্মেলকে গ্রেফতার করেছি, তার একজন সহযোগী সহ, এবং উদ্ধারকালে তার কাছ থেকে আমরা 2টা ম্যাগাজিন এবং 2 রাউন্ড গুলিও উদ্ধার করেছি। আটককৃত অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ মোজাম্মেলের বিরুদ্ধে ইতিমধ্যেই রূপগঞ্জ থানায় অস্ত্র মামলা এবং হত্যা মামলা রয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য তৈরি একতলা বিশিষ্ট মার্কেটের উপর অবৈধভাবে গড়ে তোলা দ্বিতীয় তলার অংশ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় কৃষি মার্কেটের আশপাশে ফুটপাতগুলোতেও উচ্ছেদ অভিযান চালায় তারা। বেলা 12টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল 5-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় নির্বাহী কর্মকর্তা জানান, কৃষি মার্কেট একতলা মার্কেট বৈধভাবে অনুমোদন দেওয়া হয়েছে, বাকি দ্বিতীয় তলা সম্পূর্ণ অবৈধ, তাই সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। খুব শিগগিরই ডিএনসিসি বৈধ মালিকদের দোকানগুলো হস্তান্তর করে মার্কেট খুলে দেওয়া হবে। এছাড়াও আজকের উচ্ছেদ অভিযানে অপসারণ করা মালামালগুলো 1 লাখ টাকা 25,000 টাকা নিলামে বিক্রি করা হয়েছে বলেও জানান তিনি। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় কোনো ক্রমে কমছে না ইসরায়েলি আগ্রাসন। বুধবারও বর্বর হামলায় প্রাণ হারিয়েছে 74 ফিলিস্তিনি। এদের মধ্যে ত্রাণ সংগ্রহে গিয়ে নিহত হয়েছে 8 জন। উত্তরের 7টি শরণার্থী শিবিরে রাতভর হামলায় 7 শিশু সহ 30 জনের মৃত্যু হয়েছে। বোমার আঘাতে ধসে পড়া একটি ভবনে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে 70 থেকে 80 জন। প্রতিদিনই বোমা বর্ষণ চলছে ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কেন্দ্রে। উপত্যকায় গত কয়েকদিনে খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণহানির সংখ্যা 770 ছাড়িয়েছে। রেহাই পাচ্ছে না আগে থেকেই বিপর্যস্ত হাসপাতালগুলো। 2023-এর অক্টোবরে গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে 6 শতাধিক হামলার টার্গেট হয়েছে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র। 20 মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে মোট প্রাণহানি 57,000-এর বেশি। 10 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটি বুধবার জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এসব জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে তারা। ইসরায়েলের একগুঁয়েমির কারণে যুদ্ধবিরতির আলোচনা কঠিন হয়ে পড়েছে বলেও দাবি তাদের। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। বলেন, চলতি সপ্তাহের শেষের দিকে হতে পারে 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি। ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জন্য রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকালে আখাউড়া চেকপোস্ট দিয়ে শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো আমবাহী পিকআপ ভ্যান ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে। পরে ত্রিপুরায় বাংলাদেশি হাই কমিশনের কর্মকর্তা চঞ্চলদের কাছে আম হস্তান্তর করেন আগরতলা বন্দর কর্মকর্তা দেবাশিস নন্দী। এর আগে রংপুর থেকে 60টি কার্টনে ভর্তি 300 কেজি হাড়িভাঙা আমবাহী গাড়ি স্থলবন্দরে পৌঁছায়। কক্সবাজার টেকনাফে জলাবদ্ধ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র্যাব। টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় র্যাব 15-এর উদ্যোগে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। র্যাব জানায়, জালিয়াপাড়ার বাসিন্দারা মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে। সাগর উত্তাল থাকায় তারা মাছ শিকারে যেতে পারছে না। গৃহবন্দী হয়ে পড়েছে টানা বর্ষণের কারণে। এমন পরিবারের তালিকা করে 100 পরিবারকে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। অন্যান্য এলাকাতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় র্যাব। রাজধানীর তেজগাঁওয়ে নতুন ফ্ল্যাগশিপ শোরুম চালু করেছে চীনা অটোমোটিভ জায়ান্ট জিএসি এবং তাদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ডিএইচএস মোটরস লিমিটেড। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটি চালু করা হয়। উপস্থিত ছিলেন ডিএইচএস মোটরসের ব্যবস্থাপনা পরিচালক নাফিস খন্দকার, প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জাহান খান এবং জিএম আরমান রশিদ এবং ফারহান সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তারা। ডিএইচএস এই মুহূর্তে জিএসি এর বৈদ্যুতিক সাব ব্র্যান্ড AION চালু করেছে। ভবিষ্যতে যানবাহনের জন্য একটি স্থানীয় প্রকল্প চালু করবে তারা। জুলাই আন্দোলন ইস্যুতে বৈঠক হয়েছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে। জুলাই আন্দোলনের অন্যতম 5টি সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন হাই কমিশন কর্মকর্তারা। হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ ওয়ারিসুল ইসলামের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ঐতিহাসিক জুলাই আন্দোলনে যুক্তরাজ্য ভিত্তিক এই 5 সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এর পাশাপাশি আলোচনা হয় এই ইস্যুতে হাই কমিশনের কার্যক্রম নিয়েও। বৈঠকে অংশ নেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে এর সভাপতি মুসলিম খান, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদিন, জাস্টিস ফর ভিকটিমস ইউকে এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন সহ আরও অনেকে। বৈঠক শেষে আগামী 5 আগস্ট শহীদ আলতাব আলী পার্কে শহীদ দিবস উপলক্ষে বিশাল গণজমায়েত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।
কাল থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব 20 নারী সাব চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ম্যাচ শুরু বিকেল 3টায়। বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফিদা খন্দকার দুজনেই শিরোপা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। আসরে অংশ নেয় নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। 3 দলের কোচই বাংলাদেশকে সমীহ করেছে। লঙ্কান কোচ শ্রীনাথা কুমারের মতে এই টুর্নামেন্টের ফেভারিট ও শিরোপার দাবিদার লাল সবুজের প্রতিনিধিরা। একসময় দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে ভারত ও নেপাল শ্রেষ্ঠত্বের জন্য লড়ত। এই টুর্নামেন্টে ভারত না থাকায় বাংলাদেশ নেপাল লড়াই হবে। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী নেই কোনো ফাইনাল, সব দলই সবার সঙ্গে 2টি করে ম্যাচ খেলবে। 6 ম্যাচ শেষে যারা পয়েন্টের শীর্ষে থাকবে তারাই চ্যাম্পিয়ন। এই ছিল আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।